আজকাল 25:45টা সিঁড়ি ওঠার পরেই হৃৎপিণ্ড জিজ্ঞেস করে ওঠে, ওরে এবার তুই থামবি নাকি আমিই থেমে যাব? হ্যাঁ, এই যখন আমার অবস্থা, কর্তা তখনও আমায় টেনে টুনে নিয়ে গেল ভারেং গোর্খে সামানদেন পায়ে হেঁটে চষতে। হেঁটে চষে বেড়ানো আমাদের এই প্রথম নয়। কোভিড পূর্ববর্তী বা পরবর্তী অর্থাৎ এর আগেও বহুবার অনেক রকম রুট ধরেই হেঁটেছি পাহাড়ি গ্রাম থেকে গ্রামে, পৌঁছে গেছি অজে, শুধু দুজনেই। 2025 সালের 21শে ফেব্রুয়ারি তাই উঠে পড়লাম ট্রেনে। ট্রেনের নামও পদাতিক। ঠিক ছিল সিকিমের ভারেঙে এক রাত কাটিয়ে এবারের হাইকিং শুরু করব। এই হাইকিংয়ের পুরো সৌন্দর্যটাই হবে ভারেং, গোর্খে খোলা, সামানদেন আর সিঙ্গালিলা জঙ্গলকে ঘিরে। পরদিন 9:30টায় পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে 200 টাকা ভাড়ায় টোটো করে চলে গেলাম এসএনটি বাস স্ট্যান্ড। শেয়ার কার পেয়ে গেলাম জনপ্রতি 600 টাকায়। সেই গাড়িতেই স্থানীয়দের গল্প শুনতে শুনতে রওনা দিলাম সিকিমের ভারেঙের উদ্দেশ্যে। মাঝে জোরথাং পড়ল, কিছু খেয়ে আবার রওনা দিলাম। ভারেঙে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় না, তাই জোরথাং মার্কেট থেকেই যথেষ্ট পরিমাণ জল কিনে নিয়েছিলাম। স্থানীয়রা এক ট্রে ডিম কিনে সেটা গাড়ির বোনেটে বেঁধে নিয়ে দিব্যি চললেন ওই দুর্গম রাস্তা দিয়ে। একদিকে পাহাড়, পাহাড়ের গায়ে লেগে থাকা ফুল, আর অন্যদিকে কখনো খাদ কিংবা কখনো নদীকে রেখে এগোতে এগোতে সকাল থেকে সন্ধে হয়ে গেল কখন টেরই পেলাম না। পরিষ্কার হাওয়া নাকে চোখে মুখে লাগাতে লাগাতে আর পাহাড়ের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে ভারেঙের ফেনাসা হোমস্টে পৌঁছলাম সন্ধে 7:30টায়। ওই ঠান্ডায় গরম চা পেয়ে যেন শরীরে প্রাণ এলো। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি লুনা আর চেস্টার নামে দুটো বেড়াল দূর থেকে আমাদের দেখছে আর ঠাহর করতে চাইছে আমরা ঠিক কেমন মানুষ, কাছে আসছে না। এদিকে রাতের খাবারে ভাত, পাহাড়ি গাইয়ের দুধের ঘি যেটা আমার খুব প্রিয়, সঙ্গে রিং পাঁপড়, বিনসের সবজি, ডাল, ব্রোকলি ভাজা, ডিম কারি টেবিলে হাজির। ব্যাস চটপট ওসব পেটে চালান করে দিয়ে ঘুমের দেশে ছুট দিলাম। 23 তারিখ সকালে উঠে চা খেয়ে আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে দেখি এই হোমস্টে খুব সুন্দর করে সাজানো। কাল অন্ধকারে কিছুই বুঝিনি। ভারেং সিকিম বর্ডারে কাঞ্চনজঙ্ঘার কোলে সিঙ্গালিলা জঙ্গলে ঘেরা একটা গ্রাম। আমরা পাহাড়ে হাঁটতে শুরু করার আগে বেশি কিছু খাই না, সঙ্গে টুকটাক খাবার রেখে দিই, যেতে যেতে খাই। তাই হোমস্টের গিন্নি ডোমা দিদি এগ ম্যাগি করে দিলেন আমাদের। যেহেতু 2 দিন বাদে আবার এই হোমস্টেতেই ফিরে আসব, তাই লাগেজ এখানে রেখেও যাওয়া যেত, কিন্তু আমরা এইসব পায়ে হেঁটে ঘোরার ট্রিপগুলোতে দুজনের দুটো রুকস্যাকে ন্যূনতম জিনিসই নিই, যেগুলো রোজ লাগবেই। তাই আর রুকস্যাক দুটো রেখে যাওয়ার দরকার পড়েনি। এখান থেকে গোর্খে পায়ে হেঁটেই যেতে হবে, আর কোনো উপায় নেই। যদিও উপায় থাকলেও আমরা হেঁটেই যেতাম, হেঁটে ঘুরতেই তো বেরিয়েছি। তাই স্থানীয় একজনকে অনুরোধ করলাম আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার নাম ছং শেরপা। কিছু টাকার বিনিময়ে অনেককেই এর আগে তিনি নিয়ে গেছেন। অতএব সকাল 10টা নাগাদ রওনা দিলাম 3 জনে। আমার সঙ্গে যুদ্ধ সুকুমার রায় তোমাকে নিয়েই লিখে গেছিলেন। হাউস দ্য জোশ। চলো চলো, উঠে গেছো যেচ, ওইখানে গিয়ে একটু বসবো। চলো ওঠো। ছং ভাই যেভাবে এক পাহাড় থেকে অন্য পাহাড় ডিঙিয়ে ওঠানামা করছিল চোখের নিমেষে, সত্যি বলছি ওর কাছ থেকে সেই মুহূর্তে দীক্ষাই নিতে ইচ্ছে করছিল।
পশ্চিম সিকিমের ভারেং থেকে হেঁটে গোর্খের এই পথটা বেশ মজাদার, তবে রাস্তা খুব একটা ভালো নয়। কিছু জায়গায় রাস্তাই নেই, বাড়িগুলোর পাঁচিল বেয়ে বেয়ে নামতে হচ্ছিল। খুব বেশি দুর্গম পথগুলোর ভিডিও করতে পারিনি, পড়ে যাওয়ার ভয়। সাবধানে দেখে পা না ফেললেই বিপত্তি ঘটতে পারত। যুগ যুগ ধরে সান্দাকফু ফালুটের ট্রেকিং রুটের অবিচ্ছেদ্য অংশ গোর্খে আর সামানদেন। কিন্তু আগের বার সান্দাকফু রুটে ট্রেকিংয়ের সময় ছুটি কম থাকায় টংলু টুমলিং রুটে আমরা হেঁটেছিলাম। এবার এই রুটে আবার চললাম। সেবার ওই ট্রেকের সময় প্রতিদিন এই পাহাড়ি রাস্তায় 6 থেকে 8 কিলোমিটার হাঁটার অভিজ্ঞতা ছিল, তাই এই স্বল্প দূরত্বের হাইকিংয়ে ক্লান্তি উঁকি ঝুঁকি দিলেও কষ্ট হয়নি। তারপর যখন দূর থেকে খরস্রোতা গোর্খে খোলার দেখা পেলাম, তখন ক্লান্তি কোথায় পালালো। এখানে কাঠের সাঁকো পার হয়ে হয়ে গেলাম অন্য পাহাড়ে। রাস্তায় একটা বড় ঝর্ণা পড়ল, মাঝে ছোট ছোট ঝর্ণাও রয়েছে। সেখানে ঘোড়াগুলো নেপাল সিকিম যাতায়াতের পথে জল খেয়ে নিচ্ছে। ঘোড়াদের আনাগোনা গোটা পথ ধরেই ছিল। ও হ্যাঁ, এর মধ্যে আমি একবার ঝর্ণার ওই পিচ্ছিল রাস্তায় আছাড় খেয়ে পড়েও গেছিলাম। যাক সে কথা, বড় কথা হলো যে রাস্তায় হেলে দুলে নড়ে চড়ে আছাড় খেয়ে পড়ে গিয়ে একটু করে জিরিয়ে নিয়ে আমরা ট্রেক করে এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক পাহাড় থেকে অন্য পাহাড় টপকে যাচ্ছিলাম, সেই রাস্তায় ওখানকার স্থানীয়রা প্রতিনিয়ত হেঁটে যাতায়াত করেন। উপায় তো নেই, আর গাড়ি তো ওই রাস্তায় যাবেই না। অতএব কাঠের গুঁড়ি, পাথরের বোঝা থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার সব কাঁধে বয়ে হেঁটেই নিয়ে যেতে হয় ওদের। আমি তো শিওর হড়কাবো এই রাস্তায়। এসে গেছি। ও যাক, অবশেষে গোর্খে। শীতের দুপুর, নিভে আসা রোদ্দুর, বাতাসে ভাসতে থাকা পাহাড়ি ফুল আর ভিজে মাটির সোঁদা গন্ধ আমাদের মতো আগন্তুকদের পথ চিনিয়ে নিয়ে গিয়ে দাঁড় করালো অজানা পাহাড়ি গ্রামের আলপথে। গোর্খে গ্রাম পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। শান্ত নিরিবিলি, নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম। গোটা পথ ছবি, ভিডিও আর হাহাহি করতে করতে গোর্খে পৌঁছলাম দুপুর 12:30টায়। হিমালয়ের বুকে দার্জিলিং আর সিকিমের মাঝে নিরিবিলি, শান্ত, নির্মল, নির্ঝঞ্ঝাট একটা গ্রাম গোর্খে। একদিকে সিকিম, অন্যদিকে পশ্চিমবঙ্গ, মাঝখান দিয়ে বয়ে চলেছে গোর্খে খোলা বা গোর্খে নদী। এই গ্রামের উপরি পাওনা এই নদী, দুপাশে ঘন পাইনের জঙ্গল।
নামো। এই রাস্তা আমি নেবে ধরবো। গোর্খে নদীর ধারে খানিক বসে একটা নাগাদ ঢুকে গেলাম সেখানকার হোমস্টে লালিগুড়াসে। এখানে ঠান্ডা হাওয়ার দাপট মারাত্মক, যেন উড়িয়ে নিয়ে যাবে। তবে দুপুরের এই ঠান্ডা বাতাসে শীত লাগে না, আরামই হয়। সঙ্গে যদি থাকে গরম চা, তাহলে তো স্বর্গীয় পরিবেশ। এখানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় দেখে আশ্বস্ত হলাম। আমাদের পেটে আবার বেশি ঝর্ণার জল খুব একটা সহ্য হয় না। ঝর্ণা বয়ে চলা নদী আমাকে মাতাল করে। তার রূপে, বর্ণে, চাঞ্চল্যে সব ভুলে ডুবে যাই বারবার। মুহূর্তরা ডাকে না, বিরক্ত করে না, হেসে পাশ কাটিয়ে চলে যায়। চা খেয়ে নদীর ধারে ঘন্টা দেড় ঘন্টা বরফ ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে থেকে সর্দি কাশিকে, হাঁচিকে রোয়াব দেখিয়ে জলকেলি করতে করতেই খাওয়ার ডাক পড়ল। নিজেরা নিজেদের মতো বেরিয়ে পড়ার এটাই বোধহয় সুবিধে, যেখানে যতক্ষণ ইচ্ছে যেইভাবে খুশি সময় কাটানো যায়। হোমস্টেতে ফিরে সেই পাহাড়ি ঘি, ডাল, আলু ভাজা, বিনসের সবজি, মশলা পাঁপড়, ঝুড়ো আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গ্রামবাসীদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। ছোট্ট এই গ্রামে কোনো বিয়ে হলে এই জানলাটাই মেয়েদের আয়না হয়ে ওঠে। সারা গ্রামের মহিলারা চলে আসে এই আয়নার সামনে সাজগোজ করতে। ওই স্বল্প জনবসতির মধ্যে ঘুরে বেরিয়ে গল্প করে বিকেলটা দিব্যি কেটে গেল। সন্ধেবেলা চা আর পপকর্ন খেয়ে হাঁটতে বেরোলাম। এখানে বারবিকিউয়ের ভালো ব্যবস্থা আছে, ওরাই সব আয়োজন করে দেন। রাতে হাত পা সেঁকে ওদের সঙ্গে গল্প করতে করতেই রুটি, চিকেন কারি, ব্রোকলি সবজি আর আলু ভাজা খেয়ে নদীর ধার ধরে জঙ্গলের ভেতরে সামনের দিকটুকু একটু ঘুরে এলাম। এইটা আমার খুব প্রিয়। এছাড়া সন্ধে নেমে গেলে এই পাহাড়ি গ্রামে তো আর কিছু করার থাকে না। তবে হাইকিং আর ট্রেকিংয়ের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডিনার শেষ করে ঘুমিয়ে পড়াই ভালো। সারাদিনের ধকলে চোখের পাতায় ঘুম আসতে দেরিও হলো না। ভীষণ মিষ্টি একটা ভোর পেলাম। পাখিদের ডাকে চোখ খুলল। নির্মল আকাশ আর রোদ ঝলমলে একটা সকাল। আলুর পরোটা খেয়ে রওনা দিলাম সামানদেনের উদ্দেশ্যে। এই গ্রামটা একদম কাছেই, গোর্খে থেকে খুব বেশি দূরে নয়, তাই নিজেরাই এগোতে শুরু করলাম সকাল 9:30টায়। পুরোটাই প্রায় পাইনের জঙ্গলের পথ। তারপর ওপরে উঠে রডোডেনড্রনের জঙ্গল পেরিয়ে গন্তব্য। তখন সবে রডোডেনড্রন ইতিউতি উঁকি দিচ্ছে। সিঙ্গালিলার কোলে যমজ দুটো পাহাড়ি গ্রাম গোর্খে আর সামানদেন। ছড়িয়ে ছিটিয়ে বাড়িঘর। গ্রামের মানুষ কেউ মাছ ধরছেন, কেউ কাঠ কাটছেন, কেউ পাথর ভাঙছেন, আবার কেউ চাষাবাদে মন দিয়েছেন। সূর্যের আলো ফোটার আগে থেকেই যে যার নিজেদের কাজে ব্যস্ত। সন্ধ্যের আগেই সব কাজ শেষ করতে হবে যে। প্রধান জীবিকা চাষাবাদ। আজকাল হোমস্টের ব্যবসাও শুরু হয়েছে।
কত কষ্টের জীবনযাত্রায় অভ্যস্ত এরা, অথচ কোনো অভিযোগ নেই। হাসি মুখে অতিথি আপ্যায়ন করেন, সৎভাবে জীবনটাকে যাপন করেন। हाई स्कूल नियरेस्ट यहाँ पर नहीं है, डारा गाँव है, यहाँ से 8 किलोमीटर्स। अच्छा, और हॉस्पिटल वो जोरथांग? यहाँ पर फैसिलिटी नहीं है, जो छोटा मोटा बीमार होगा तो इधर का लोकल मेडिसिन यूज़ करता है। अच्छा, और ज़्यादा बीमार होगा तो नियरेस्ट सोमवारिया है। अच्छा, सोमवारिया में हॉस्पिटल ही है, अगर वहाँ से भी ठीक ठाक नहीं हुआ तो गैंगटोक नामची रेफर करता है, कोई दार्जिलिंग भी रेफर करता है। और सेकंड टाइम हो गया। सेकंड टाइम? सेकंड टाइम। अच्छा, वो न्यूज़पेपर में आए थे तो तब देखी थी। 8927908907 ये व्हाट्सएप नंबर है। 9002134198 ये कॉन्टैक्ट नंबर है। ये होम स्टे का नाम एक बार बता। साइलेंट वैली होम स्टे। ओके, थैंक यू। 10টা নাগাদ সামানদেনে পা দিতেই অবচেতন মন অস্ফুটে বলে উঠল, আরে এ তো ঠিক যেন কাশ্মীরের সেই ছবিগুলোর মতো। সিঙ্গালীলার অতুলনীয় সৌন্দর্যকে কেড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু পাখির কলরব আর হিমশীতল হাওয়ার দাপটে পাইনের কলরোলে মুখরিত চারদিক উঁচু সবুজ পাহাড়ে ঘেরা সামানদেন। পাহাড়ের চ্যাপ্টা একটা চূড়ার ওপর সিকিমের বর্ডারে গড়ে উঠেছে আমাদের পশ্চিমবঙ্গের শেষ গ্রাম সামানদেন। কাশ্মীর দেখতে না পারার শোকটা এই নির্ঝঞ্ঝাট নিরিবিলি গ্রামে ঢুকেই উধাও হয়ে গেল। মেঠো পথে হাঁটার মজাই আলাদা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ভোটিং বুথ যে প্রাইমারি স্কুলটি মোটে 2টো ভোটের সাক্ষী, সেই স্কুলে কোনো ছাত্র বা ছাত্রীর দেখা পেলাম না, অথচ আশপাশের সব গ্রামের মধ্যেই একটা স্কুল। জানতে পারলাম তাদের পড়াশোনা করানোর জন্য দার্জিলিংয়ের বোর্ডিং স্কুলে পাঠানো হয়। গ্রামের মাঠ এত পরিষ্কার, অথচ কেউ খেলার নেই। গোটা গ্রামটা এক চক্কর ঘুরে নিয়ে দুজনে সেখানেই হাত পা ছড়িয়ে শুয়ে বসে খোলা আকাশের নিচে প্রাণ ভরে আড্ডা দিচ্ছিলাম।
কাজ নেই, ওয়াইফাই নেই, ফোন কল নেই, এমনকি ফেসবুকও নেই। তারাও নেই, সমস্যাও নেই। নির্ঝঞ্ঝাট কিছু মুহূর্ত। হিমশীতল হাওয়া আর রোদের খেলা গায়ে মাখছিলাম কতক্ষণ, তার হিসেব নেই। লকডাউনের ঠিক আগে 2020-তে এখানে বিদ্যুৎ আসে, আর মোবাইলের নেটওয়ার্ক সে আজও অধরা। গোর্খের ওই লালিগুড়াস হোমস্টের ভাইটি গোর্খে থেকে সামানদেন এলো অধরা নেটওয়ার্ককেই ধরতে। 2-3 কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে পেরিয়ে নেটওয়ার্ক সিগন্যাল ধরতে পেলে তবেই তার কাস্টমারদের হোয়াটসঅ্যাপে একটা রিপ্লাই দিতে পারবে সে। আর আমরা তখন মাঠের ধারে পা বিছিয়ে বসে এই সবই আকাশ পাতাল দেখছিলাম। এদিক থেকে এসেছি গোর্খে। একজনকে জিজ্ঞেস করলাম, সে দেখালো এই দিকটা ফালুট, মেঘের ওপারে ফালুট। আর এই রাস্তাটা দিয়ে রামমম যাবে, এদিকে বেঁকতে হবে। আর এই যে সোজা রাস্তাটা, এটা মলে যাবে। এই প্রাইমারি স্কুল, 2বার ভোট হলো সবে। আর এই হচ্ছে পুরো সামানদেন গ্রাম। ছবির মতো সুন্দর। দুপুর 12টা, এবার ফেরার পালা। এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা চাষাবাদ, তাই সামানদেনের মাঠ মকাই, ভুট্টা, আলু, কখনো কড়াইশুঁটিতে ভরে থাকে। তখন আলু তুলে ভুট্টা লাগানো হচ্ছিল। পাইন, ওক, ফার্নের জঙ্গল পেরিয়ে ফিরে চললাম। রডোডেনড্রনের গাছে সবে ফুল ফুটছে। এরপর ভরা বসন্তে ভরে যাবে পথ। এই সব দেখতে দেখতে যখন গোর্খে ফিরলাম তখন দুপুর 1:45। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাই শাক, সেই পাহাড়ি ঘি, ডাল, আলু ভাজা, অমলেট আর পাঁপড় দিয়ে ভাত খেয়ে নদীর ধারে যেতেই দেখলাম আকাশের কোণে মেঘ জমে। হঠাৎ যেন ঝুপ করে অন্ধকার নেমে এলো। সন্ধেবেলা এত জোরে বৃষ্টি নামলো যে বেরোনো গেল না। আর কোনো ট্যুরিস্টও ছিল না। চা আর পেঁয়াজি সহযোগে দুজনে মিলেই আড্ডা দিচ্ছিলাম। জঙ্গুলে পাহাড়ি গ্রামগুলোতে অফবিট পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলেও বেশিরভাগ পর্যটকই তার মর্যাদা ক্ষুণ্ণ করে। মদ্যপ অবস্থায় চিৎকার, প্লাস্টিকের অহেতুক ব্যবহার পাহাড়ি গ্রামগুলোকে ধ্বংসের পথে এগিয়ে দিচ্ছে। এই যমজ গ্রাম দুটো সেদিক থেকে কিন্তু এখনও নিরাপদ, শান্ত, নির্জন। বৃষ্টি একটু থামতে নদীর দিকে গেলাম বটে হাঁটতে, কিন্তু মুখ তুলে দেখি এ কি, তারাগুলো সব ভ্যানিশ। ঝিঝি ডাক ক্রমশ জোরালো হচ্ছে। ঠান্ডাও হাড় কাঁপানো।
মারাত্মক জোলো হাওয়ায় বেশিক্ষণ থাকতে পারলাম না, ফিরে এলাম হোমস্টেতে। পরিবারের গিন্নি, মেয়ে আর ছেলের সঙ্গে গল্প করতে ওদের ঘরে গিয়ে দেখলাম গিন্নি তখন রাতের রান্না করছেন। এখানে সব জায়গায় কাঠের জালে রান্না। রান্নার উনুনের আগুনের সামনে বসে হাত পা সেঁকার জন্য আমাদের দুজনকে দুটো টুল দিলেন। সেঁকতে সেঁকতে আড্ডা দিলাম মামের সঙ্গে। ওদের সমাজ অর্থাৎ সমাজে এক একটি বিয়ে, শ্রাদ্ধ বা যে কোনো অনুষ্ঠানে গ্রামের সকলে কিছু না কিছু ভূমিকায় অংশগ্রহণ করেন। এটাই নিয়ম। শহরের মতো কেউ কাউকে চেনে না সে বেলাই এখানে করলে চলবে না। এরা এখনও জিনিসপত্র বিনিময় প্রথায় জীবন নির্বাহ করেন। কাঠের বিনিময়ে পাথর কিংবা দুধের বিনিময়ে ডিম। কাছাকাছি হাসপাতাল নেই, কিছু হলে সেই জোরথাং যেতে হবে। তবে ওরা খুব একটা অসুস্থও হন না। হলেও ম্যালেরিয়া থেকে হাঁপানি যে কোনো রোগে সিঙ্গালীলার বনৌষধি যেন বিশল্যকরণী। ওদের শৈশব, বিয়ে, শিক্ষা, জীবিকা, ক্ষেত, হোমস্টে, কত সুখ দুঃখের গল্প মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, যেন কোন তেপান্তরের রূপকথা। সেই পরিবেশকে আরও জমাট করতে শুরু হলো শিলাবৃষ্টি, সঙ্গে কারেন্ট অফ। টিনের চালে খটখটাং আওয়াজ আর সোলার সিস্টেমের আলো আঁধারিতে সেই গল্প শোনা যেন এক মোহময়ী অভিজ্ঞতা, যা কখনো কোনো দিন ভুলব না। অচেনা মাটি, অচেনা বাতাস, পাখির ডাক কিংবা ঝিঁঝি পোকার ডাক, খেতে চাষ করতে আসা চাষির দল, কাদা জলে মিন ধরতে আসা বালক বালিকারাও বড় আপন হয়ে ওঠে। টুকটাক কথা হয়, সুখ দুঃখগুলো বলা হয়ে যায়। হোমস্টেতে নিজেদের ঘরে ফিরে গান শুনতে শুনতে আমাদের দুজনের ঝাপসা কাঁচের মতো কুসুম কুসুম আলোর মতো হৃদয়ভার কিছুটা ফিকে হয়ে আসে। খানিক পরেই ওরা পুরো পরিবার কাঁচুমাচু মুখ করে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে কোনো রকমে এসে ডিমের কারি, আলু ভাজার সঙ্গে রুটি নিয়ে আমাদের ঘরে দিতে আসেন, যাতে বৃষ্টিতে আমাদের খাওয়ার জন্য বেরোতে না হয়। ক্ষমা প্রার্থনা করেন এই বলে যে এই পরিস্থিতিতে উনুনে জল পড়ে আগুন নিভে যাচ্ছে বলে আর সবজিটা করতে পারা যাচ্ছে না। কিন্তু ওরা কি বুঝতে পারলেন না, হোমস্টের রান্নাঘরে ওই গরম উনুনটার পাশে না বসলে আমাদের হয়তো এই রাতটা আর কাটতই না। ওদের নির্ভেজাল আন্তরিকতায় যে আমাদের নৌকোর পালে হাওয়া লাগলো, সেটাও কি বুঝতে পারলেন না? 25 তারিখ সকাল। বৃষ্টিতে সবুজ পাহাড়গুলো যেন আরও সতেজ দেখাচ্ছে। আলুর পরোটা খেয়ে লালিগুড়াস হোমস্টের পরিবারের সকলকে বিদায় জানিয়ে আবার ভারেঙের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম যখন, ঘড়িতে তখন 9:50। ছংসের পাকে বলাই ছিল। এবার প্রথমটুকু একটু অন্য পথ ধরে চললাম ছংয়ের সঙ্গে। তারপর সেই ছোট ঝর্ণা আর বড় ঝর্ণাদের সঙ্গে দেখা করতে করতে চলতে থাকলাম। এভাবে চলতে চলতে যখন ভারেং গ্রামের আবার দেখা পেলাম, তখন সেই পুরনো আনন্দটা আর মন খারাপ মেশানো অনুভূতিটা আবার মন চাড়া দিয়ে উঠল। সুস্থ আর সুষ্ঠুভাবে শেষ করতে পারার আনন্দ আর ফুলঝুরির মতো শেষ হয়ে যাওয়া সেই আনন্দের জন্য এক মন দুঃখ নিয়ে 12:50 পৌঁছলাম ভারেঙের সেই ফেনাসা হোমস্টেতে। চা খেয়ে একটু বিশ্রাম নিয়ে শাক, সেই পাহাড়ি ঘি, ডাল, বিনসের সবজি আর অমলেট দিয়ে ভাত খেয়ে দিনটা শেষ হলো।
সন্ধেবেলা ঘরে বসে চা আর পপকর্ন খেয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম গিন্নি ডোমা দিদি তখন রান্না নিয়ে খুব ব্যস্ত, কিন্তু তার মধ্যেও আমার সঙ্গে গল্প করলেন কত। নিজেদের ফোন নাম্বার আদান প্রদান করলাম, কথা দিলেন কলকাতায় কখনো এলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। লুনার চেষ্টারও এবার আমাদের কোলে চলে এলো গল্প শুনবে বলে। बहुत बड़ा थोड़ा थोड़ा हो गया एक से दीदी। ये तो ज्यादा हो गया। लीजिए लीजिए, है ना? आप भी खाइए। ये है ना? पूरा है। इसका इसका जो रूट्स है ना दीदी, हाँ हाँ, उसे सेम ही है, वो जैसे ही है ये। अच्छा, माँ की संक्रांति पता है आपका, मकर संक्रांति, हाँ हाँ हाँ। उस दिन खाता है हम लोग ये बॉईल करके, मकर संक्रांति। और हम लोग खाते हैं वो चाल राइस को पाउडर बना के, उसमें कोकोनट। नेपाली में इसको गौर तरुल बोलता है। क्या बोलता है? गौर तरुल। अच्छा, गौर तरुल बोलता है नेपाली में। हिंदी में क्या बोलता है इसको? ঘরে ফিরে গান শুনতে শুনতে যখন ভাবছি অদ্যই শেষ রজনী, তখনই রাতের খাবারের ডাক পড়ল। ভাত, রুটি, ডাল, আলু মটর, ডিম কারি, চিকেন, পাঁপড় খেয়ে ওদের সঙ্গে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুমিয়ে পড়লাম। এই কটা দিন পাহাড়ে হেঁটে কাটলো, ঘোর কাটছিল না, কিন্তু বাড়িতে তো ফিরতেই হবে। ফেরার দিনে সকালে ডিম, ব্রোকলি আর কড়াইশুঁটি দিয়ে রান্না করা ম্যাগি খেয়ে ভাড়েং থেকে ওদের গাড়িতে চেপেই নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথে ডোমা দিদি বাজার করতে জোরথাং নেমে গেলেন, আর বিদায় বেলায় আমাদের একটা করে সফট ড্রিঙ্কসের বোতল কিনে উপহার দিলেন। আর আমরা সোজা এনজেপি পৌঁছলাম, উত্তরবঙ্গ ট্রেনে চেপে বসলাম। তারপর চোখের পলকে নাগরদোলার ঘূর্ণির মতো সন্ধে নামলো পথে মাঠে তুলসী মূলে। বাড়ি ফেরার টান যেন নোঙর ছিঁড়ে যাওয়া নৌকোটার মতো গতি পেল। তখনই আবারও ঘর পানে ছুটে চললাম আমরা, উদ্ভ্রান্ত ব্যতিব্যস্ত পথিকের দল, সঙ্গে এক মাথা ঘোর আর মনে অপার প্রশান্তির রেশ। Bye.